আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। যেসব পুলিশ কাজে ফেরেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আর জনগণ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার সুফল ভোগ করবে বলেও মনে করেন তিনি। গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কালিয়াকৈর প্রতিনিধি কামাল হোসেন বিপ্লবের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইজি। 5ই আগস্ট গণ অভ্যুত্থানের আগে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমাতে সবচেয়ে বেশি আক্রমণাত্মক ভূমিকায় ছিল পুলিশ। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে পেশাদারিত্বকে জলাঞ্জলি দিয়ে মানুষের বুকে গুলি ছোড়ে বাহিনীটির কিছু সদস্য, যা গোটা পুলিশ বাহিনীকে কলঙ্কিত করে। গণ অভ্যুত্থানের পর গঠিত সরকার দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিলেও 187 জন সদস্য এখনো কর্মস্থলে অনুপস্থিত। তাদের সঙ্গে কোনো যোগাযোগও নেই। পুলিশ সদর দপ্তরের তথ্য মতে অনুপস্থিত পুলিশ সদস্যদের মধ্যে একজন ডিআইজি, অতিরিক্ত ডিআইজি 7, পুলিশ সুপার 2, অতিরিক্ত পুলিশ সুপার 1, সহকারী পুলিশ সুপার 5 এবং 5 পুলিশ পরিদর্শক রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইন শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য এখনো কাজে যোগ দেননি তারা অপকর্মে জড়িত। এখনো জয়েন করে নাই, তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না। তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, এই জন্যই তারা জয়েন করে নাই। যথা ভালো তারা সবাই জয়েন করে গেছে, আর যারা জয়েন করে নাই তাদের সংখ্যা খুবই নগণ্য। জনসেবা ও আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে জনগণের সুবিধার্থে। যেহেতু আপনারা দেখছেন সেনাবাহিনী অনেক দিন যাবতেই কিন্তু মাঠে আছে, মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে। প্লাস আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা রয়ে গেছে, এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনী আমরা আনিছি। সেনাবাহিনীর সহায়তা পেতে জনগণের কোনো সমস্যা হবে না বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। নাজিফ ফরাইজি, আরটিভি, ঢাকা। কর্মক্ষেত্রে অনুপস্থিত পুলিশ সদস্যদের পলাতক ঘোষণা করার পরামর্শ দিয়েছেন কবি, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মাজহার। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত আলোচনায় তিনি এ পরামর্শ জানান। ফরহাদ মাজহার বলেন, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ভালো লক্ষণ নয়, বরং পুলিশের সংস্কার জরুরি বলে মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কারের জোর দেওয়ার তাগিদও দেন এই গবেষক। আলোচনা করার জন্য মঞ্চে আহ্বান করছি জনাব। জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, কবি, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা ফ্যাসিস্টদের হয়ে গণহত্যায় উস্কানি দিয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে। দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বিলাল হোসেনের রিপোর্ট। সচিবালয়ে চলচ্চিত্র সেন্সর বোর্ড ও জুরি বোর্ডের নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। উপদেষ্টা জানান, চলচ্চিত্রের সঙ্গে জড়িতদের দাবির প্রেক্ষিতে সেন্সর বোর্ড পুনর্গঠন করে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড করা হচ্ছে। চলচ্চিত্র জগতের যারা আছেন তারা দীর্ঘদিন ধরেই সেন্সরশিপের বিরুদ্ধে কথা বলে আসতেছিলেন। সেন্সর সেই শব্দটিকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, সেই আইন অনুযায়ী আমরা দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে এই সার্টিফিকেশন বোর্ডটাকে পুনর্গঠন করব। সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা নিয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, অভিযোগ না থাকলে মামলা থেকে অব্যাহতি দেয়া হবে, তবে যারা লেখনির মাধ্যমে গণহত্যাকে উস্কে দিয়েছে তাদের বিচার হবে। মামলাগুলো তো সরকার করছে না, বেশিরভাগই জনগণের জায়গা থেকে করছে। কেবলমাত্র সাংবাদিক পরিচয়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা কবি পরিচয়ের কারণে কিন্তু কেউ রেহাই পেয়ে যাবে না। এই ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল, এটার যারা বৈধতা উৎপাদনে কাজ করেছে, তাদের লেখনির মাধ্যমে, তাদের মতামতের মাধ্যমে জনমত তৈরি করেছে, গণহত্যার পক্ষে কাজ করেছে, উস্কানি দিয়েছে,
তাদেরকে কিন্তু অবশ্যই বিচারের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানান তিনি। আমরা মূলত এই সময়টার মধ্যে আমাদের যে পুলিশ বাহিনীটা আছে সেটাকে সম্পূর্ণভাবে রিফর্ম করে আরও শক্তিশালী করে মানুষের আস্থার জায়গায় নিয়ে এসে তাদেরকে মাঠে ফিরিয়ে নিয়ে আসবো, এই কারণে মূলত এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলিসুর রহমান জানান, সেনাবাহিনী সিভিল প্রশাসন ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। বাণিজ্যের আড়ালে প্রায় 1000 কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সহ 28 ব্যক্তির বিরুদ্ধে 17টি মামলা করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট CID। এদিকে লালবাগ, বাড্ডা ও আদাবর থানার আরও কয়েকটি হত্যা মামলায় সালমান এফ রহমান ও সাবেক মন্ত্রী আনিসুল হক, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে কারাগারে পাঠিয়েছে আদালত। বিস্তারিত মাইদুর রহমান রুবেলের রিপোর্টে। দফায় দফায় রিমান্ড শেষে কারাভোগ করছেন বিগত সরকারের মন্ত্রীসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আইনের লোকের বেআইনি কর্মকাণ্ডের দায়ে তাদের এই কারাবাস। নতুন মামলায় গ্রেফতার দেখাতে দুপুরে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় তাদের। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবি তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন। শামসুদ্দিন চৌধুরী মানিককে সোনেশ দেখানো হয়। আব্দুল্লাহ মামুন, জুনায়েদ হোসেন পলক, সালমান এফ রহমান এবং আনিসুল হককে সোনেশ দেখানো হয়। এর আগে কয়েকটি মামলায় গ্রেফতার হয়ে রিমান্ডে ছিলেন সালমান এফ রহমান ও আনিসুল হক, যে কারণে পুলিশের পক্ষ থেকে চায়নি রিমান্ড। তাদের আইনজীবীরা বলেন, নতুন করে আর কোনো তথ্য তাদের কাছ থেকে পাওয়া যাবে না। কাউকে নির্দেশনা দিয়েছে কিনা এরকম কোনো ভিকটিম বা ব্যক্তিকে পাওয়া যায় নাই, কারো স্টেটমেন্ট পাওয়া যায় নাই যে তারা বলেছে হ্যাঁ ওনারা আমাদেরকে নির্দেশ দিয়েছে আন্দোলন ঠেকানোর জন্য। ইতিপূর্বে ওনাদেরকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে, একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই নতুন করে ওনাদের কাছ থেকে তথ্য পাওয়ার আর কোনো কিছুই নেই, এগুলো জাস্ট হয়রানি করার জন্য ওনাদেরকে সোনেশ দেখানো হচ্ছে। এছাড়া সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে পাঠানো হয় কারাগারে। সিলেট থেকে জামিন নিয়ে ঢাকায় ফেরার পর পুনরায় গ্রেফতার হলে প্রথমবারের মতো ঢাকার আদালতে তোলা হয় আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে। যে অভিযোগ করা হয়েছে শামসুদ্দিন চৌধুরী মানিকের, এই অভিযোগগুলি কোনোভাবেই সঠিক না। যে ওনাকে যদি এই মামলায় সম্পৃক্ত করা হয় তাহলে জুডিশিয়ালের প্রতি এবং আইনের প্রতি মানুষের শ্রদ্ধা হারাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মোহাম্মদপুরে অটোরিকশা চালক মোহাম্মদ রনিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় কুষ্টিয়া 4 আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এবং আওয়ামী নেতা কর্মীরা সেখানে দেশীয় অস্ত্রশস্ত্র সহ পুলিশের সঙ্গে উপস্থিত থেকে গুলি চালায়। এই গুলিতে এই অটোরিকশা চালক রনি নিহত হয়। সেই সেলিম আলতাফ জজকে আজ বিজ্ঞ আদালতে একটি হত্যা মামলায় উপস্থাপন করা হয়। রফতানি বাণিজ্যের আড়ালে মানি লন্ডারিং এর মাধ্যমে 83 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 1000 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান সহ 28 জনের বিরুদ্ধে 17টি মামলা করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট CID। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগের বিষয়ে ঢাকা 13 আসনের সাবেক MP সাদেক খান, প্রধানমন্ত্রীর সাবেক APS গাজী হাফিজুর রহমান লিকু, পাবনা 5 আসনের সাবেক MP গোলাম ফারুক খন্দকার প্রিন্স, কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর সৌমিত্র শেখর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মুনাজ আহমেদ নূরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। তাদের বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধানে অভিযোগ প্রমাণ হওয়ায় দুদকের কমিশন সভায় তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত বাংলাদেশের সাথে অন্যায় করলে তা জবাব দেওয়া হবে, এমন হুঁশিয়ারি দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুরে আয়োজিত জনসভায় কথা বলেন তিনি। অভিযোগ করেন, বন্ধু রাষ্ট্র দাবি করেও সীমান্তে বাংলাদেশিদের অহরহ গুলি করে মারছে ভারত। এদিকে অল্প কদিন নয়, দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে 5 আগস্ট ছাত্র জনতার বিজয় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। ঠাকুরগাঁওয়ের হরিপুরে দলের এই জনসভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
হরিপুর উপজেলার। এ সময় তিনি বলেন, ভারত প্রতিবেশী বন্ধু রাষ্ট্র হয়েও বাংলাদেশের নাগরিকদের সীমান্তে অহরহ গুলি করে মারছে। অন্যায় করলে তার সমুচিত জবাব দেয়া হবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আমাদের লোকজনকে গুলি করে মেরে দেয় সীমান্তে। আমরা ভালোভাবে থাকতে চাই, তাদের সঙ্গে অসৎ প্রতিবেশী হিসাবে থাকতে চাই। আমাদের উপরে যদি কোনো অন্যায় অত্যাচার হয় তার প্রতিবাদ আমরা জানাবো। অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেয়া এবং তাদের পাশে থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, এই সরকার কেবল কাজ শুরু করেছে। যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে, তাই না? এবং সেই ভোটের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করব। এই সময়টুকু আমাদের এই যারা বর্তমানে সরকারে আছে তাদেরকে দিতে হবে। এরা কাজ শুরু করেছে, এরা সবাই নিরপেক্ষ মানুষ, কোনো দলটল করে না, কিন্তু দেশটাকে ভালোবাসে, তারা দেশের জন্য কিছু কাজ করতে চায়। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, 17 বছরের লড়াইয়ে নিহত ও আহতদের অবদান অস্বীকার করার সুযোগ নেই। স্বৈরাচারের পতন হয়েছে দীর্ঘ এই লড়াই সংগ্রামের পথ ধরেই। যারা লড়াই করেছে, যারা নেতৃত্ব দিয়েছে, যারা জীবন দিয়েছে, তাদের সবার কাছে কৃতজ্ঞ। কিন্তু ব্যক্তিগতভাবেও কৃতজ্ঞ যে এই লড়াইয়ে তারা বিজয়ী হতে না পারলে 6 তারিখে তো মুক্ত হতে পারতাম না। এটা একদিনের, 2 দিন, 5 দিন, 1 মাসের লড়াই ছিল না। এটা একটা দীর্ঘদিনের লড়াইয়ের পরিসমাপ্তি ঘটেছে জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে। খান আলামিন, RTV, ঢাকা। দিন যতই যাচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা বাড়ছে। বিদেশে যাওয়ার সব ধরনের জটিলতা নির্মূল করা হলেও তার শারীরিক সক্ষমতার কথা চিন্তা করে এখনই তাকে বিদেশে নেওয়া হচ্ছে না বলে জানান ডক্টর AZM জাহিদ হোসেন। সন্ধ্যায় খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় তিনি আরও জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় রেখে আপাতত সেবা দেওয়া হবে। যত দ্রুত সম্ভব তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বলেও জানান তিনি। এর আগে সন্ধ্যায় 7 দিন পর মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষা শেষে বাসায় ফেরেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যতই দিন যাচ্ছে ওনার শারীরিক সুস্থতা সত্যিকার অর্থে একটু প্রত্যেকটা ডিজিজ ক্রমান্বয়ে বাড়ছে, যার জন্য ওনার শারীরিক সুস্থতা কখনো কখনো দেখা যাচ্ছে উনি বেশ ভালো আছে এবং অল্প একটুতেই দেখা যাচ্ছে উনি শারীরিকভাবে অসুস্থ বোধ করেন। হসপিটালে যেরকম ক্লোজ অবজারভেশন হয় বা মনিটরিং করা হয়, এখানেও একই ধরনের মনিটরিং করে আমরা চাই যে উনি একটু সুস্থ হলে তার পরবর্তী ওনার নেওয়া শারীরিক সুস্থতা একটু বাড়লেই আমরা ওনাকে ওনার সুচিকিৎসার জন্য যত দ্রুততা সম্ভব ওনাকে বাইরে নিয়ে যাওয়া। যান্ত্রিক ত্রুটি মেরামতের পর স্বাভাবিক হয়েছে মেট্রো রেল চলাচল। এর আগে দিনভর ভোগান্তিতে পড়ে নিয়মিত যাত্রীরা। মাঝপথে মেট্রো বন্ধ হয়ে যাওয়ায় পায়ে হেঁটে গন্তব্যে রওনা দেয় অনেকে। অন্যদিকে যাত্রীর চাপ বাড়ায় শহরে দেখা দেয় তীব্র যানজট। মেট্রো রেল কখন সচল হবে তা জানা যায়নি এখনো। সুফিয়ান ফারাবি রিপোর্ট। উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল যাওয়ার পথে আগারগাঁও স্টেশনে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে পড়ে একটি ট্রেন। ফলে বাধ্য হয়ে নেমে পড়ে যাত্রীরা। গণপরিবহন সংকটের মধ্যেই কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেয় পায়ে হেঁটে। অফিসে তো আমরা আসলে যাওয়ার কথা 10টার সময়, আর এখন দেখেন এখন বেজে যাচ্ছে 11টা। এইভাবে যদি হঠাৎ করে মেট্রো রেল এরকম প্রতিদিন যদি বন্ধ হয়ে যায় বা হঠাৎ করে যদি এরকম হয়, তাহলে তো আমাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। উঠলাম আপনার মিরপুরে 11 থেকে। উঠার পরে আমি পরে শুনতে পারলাম যে আগারগাঁওতে বন্ধ হয়ে যাবে। তো বন্ধ হওয়ার পরে এখন নামলাম, যেই অবস্থা একটু বের হতেও অনেক কষ্ট হয়েছে ওখান থেকে। অন্যদিকে দীর্ঘ সময় ধরে মেট্রো রেল চলাচল স্বাভাবিক না হওয়ায় দেখা দেয় যানজট। ঢাকার বিভিন্ন অংশে তৈরি হয় অচল অবস্থা। যাত্রীরা জানালো তাদের ভোগান্তির কথা। আমরা সকালবেলা অফিসে আসি, অফিস টাইমে রাস্তায় চাপ থাকে বেশি, সেই ক্ষেত্রে মেট্রো রেলে আমাদের সুবিধা হয়। আজকে যে মেট্রো রেল না চলার কারণে যে ভোগান্তি, জনজীবন যে ভোগান্তি, রোডের যে জ্যাম, প্লাস আমাদের অলমোস্ট সেই আগের সেই জীবনের মতন যে মতিঝিল যাইতে আমাদের 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগতেছে আর কি। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। দুর্বৃত্তের তাণ্ডবে লন্ডভন্ড কাজীপাড়া মেট্রো রেল স্টেশন সচল হচ্ছে যে কোনো দিন। তবে আগুনে পুড়ে যাওয়া মিরপুর 10 স্টেশন খুলতে সময় লাগবে আরও বেশ কিছুদিন, এমন তথ্য জানিয়েছেন DMTCL MD আব্দুর রউফ। আর যোগাযোগ বিশেষজ্ঞ হাদিউজ্জামান মনে করেন, আপৎকালীন মুহূর্তে স্বল্প খরচ ও সময়ে দেশীয় প্রযুক্তিতেও
স্টেশন চালু করা সম্ভব। মাইদুর রহমান রুবেলের আরেকটি রিপোর্ট। ক্ষোভের আগুনে পড়েছে মিরপুর 10-এর পুলিশ বক্স। ধোঁয়ার কুণ্ডলী ভেদ করে চলেছে মেট্রো রেল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল জুলাইয়ের 19 তারিখ সন্ধ্যায় মিরপুর 10 ও কাজীপাড়া মেট্রো রেলের স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। হামলা স্টেশন দুটিতে প্রবেশের পাঞ্চ মেশিন সহ টিকিট ভেন্ডিং মেশিনও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। সে সময় ডিএমটিসিএল এর তৎকালীন এমডি জানিয়েছিলেন স্টেশন দুটির সংস্কারে সময় লাগবে অন্তত 1 বছর আর ব্যয় হবে অন্তত 300 কোটি টাকা। যদিও অন্তর্বর্তীকালীন সরকার 1 মাসের মধ্যেই চালু করে মেট্রো রেল। আর স্টেশন দুটির মেরামতে 138 কোটি টাকা খরচের কথা বলা হলেও এখন আরো কমার কথা বলছে কর্তৃপক্ষ। ওটা বলা হয়েছিল আগে, আমরা কিন্তু ওই অবস্থানে এখন নাই। কমবে আমাদের অবস্থানটা কমিটি ওটা তো একটা প্রাইমারি এস্টিমেট করেছিল, 7 দিনের মধ্যে আমরা একটা পিকচার পাবো, কতটা রিপেয়ার হবে, কতটা পুরো বদলাতে হবে, তখন এই রেট গুলোর বিষয়টা জানা যাবে। আমাদের সিস্টেম গুলো কাজীপাড়াতে যেভাবে নষ্ট হয়েছে তার অনেক বেশি নষ্ট হয়েছে মিরপুরে। কমানোর জন্য সব চেষ্টা চলছে। আমরা সরকারের যে অনুসৃত নীতি যতটা ব্যয় সাশ্রয় করা যায়। বন্ধ থাকা স্টেশন দুটি সংস্কার করে চালুর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। সব কাজ শেষ, কাজীপাড়া স্টেশন চালু এখন সময়ের ব্যাপার মাত্র। তবে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় মিরপুর 10 স্টেশন চালু হতে আরো কিছুদিন সময় লাগবে বলে জানান নতুন এমডি। আমাদের উপদেষ্টা আমাদের মুখ থেকে আসবে আশা করতে কাজীপাড়ারও কাজ শেষ পর্যায়ে আছে, বিকাল বা কালকের মধ্যে শেষ হয়ে যাবে আশা করতে। আজকে ওনাদের নলেজ দেই যে আমরা অলমোস্ট রেডি, সর্বোচ্চ চেষ্টা চলছে দ্রুত সময় চালু করার জন্য। এদিকে যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান মনে করেন স্টেশন দুটি চালু করা তেমন জটিল কিছু নয়। সদিচ্ছা থাকলে দেশীয় প্রযুক্তি ও ব্যবস্থাপনাতেই দ্রুততম সময়ে চালু করা সম্ভব ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি। বিশেষ করে সিগন্যাল পয়েন্টস এবং কমিউনিকেশন সিস্টেম যদি এটা ক্ষতিগ্রস্ত না হয়ে থাকে, অর্থাৎ ট্রেন পরিচালনা যদি কোনো ধরনের এখানে নিরাপত্তা বা নিরাপদের কোনো ঘাটতি তৈরি না হয়, সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা রেখে কিন্তু চালু করা উচিত। কাজীপাড়ার পাশাপাশি মিরপুর 10 যে স্টেশনের কথা বলা হচ্ছে, সেখানে লোকাল প্রযুক্তি, লোকাল যন্ত্রাংশ এবং লোকাল টেকনিশিয়ানদের দিয়েও যতটুকু সম্ভব এটাকে সংস্কার করে যত দ্রুত সম্ভব চালু করতে হবে। ঠিক করতে যে ব্যয়ের কথা বলা হচ্ছে সেটাও কিন্তু এত বেশি লাগবে না, কারণ আমার নতুন করে ডিজাইনের এখানে কিন্তু দরকার নাই। তো আমরা যে জিনিস আসলে নিজেরা মেনটেনেন্স করতে পারবো না বা আমাদের নিজেদের সক্ষমতা নাই, সেই ধরনের জিনিস আসলে করার পক্ষে আমি কিন্তু না। আগের সরকার ও মেট্রো রেল ব্যবস্থাপনার দায়িত্বে যারা ছিলেন তারা শুধুমাত্র নতুন প্রজেক্ট আর কমিশন লাভের আশায় খরচ বাড়ানো ও সময় ক্ষেপণের চেষ্টা চালিয়েছিলেন বলে মনে করেন এই বিশেষজ্ঞ। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের নিতে যাওয়া উন্নয়ন ও সংস্কার প্রকল্পে দাতা সংস্থাগুলো হাত খুলে অর্থ সহায়তা দিতে যাচ্ছে, এমনটা জানিয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেছেন লুটপাটের উদ্দেশ্যে নেওয়া রাজনৈতিক মদতপুষ্ট প্রকল্প বাদ দিয়েছে সরকার। দুপুরে একনেক সভা শেষে এনইসি সভাকক্ষে তিনি বলেন ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় স্থগিত করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম একনেক সভায় ১,২২২ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে 4টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সেলিম মালিকের রিপোর্ট। স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার 1 মাস বেশি সময়ের পর অনুষ্ঠিত হল প্রথম একনেক সভা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টার কার্যালয়ে সভায় যাচাই বাছাই করে 4টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। নিজেদের বিশেষজ্ঞ বাইর থেকে যদি নিয়োগ করতাম। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান এবার নিজেদের গ্যাসের সরবরাহ বাড়াতে পাইপলাইন উন্নয়নে প্রকল্প নেওয়া হয়েছে। পাইপটা বাস মানসম্মত কিনা, এখানেই এইসব জায়গাতেই গন্ডগোলটা হয়। এই পাইপলাইনটা মানসম্মত কিনা এটা যাতে সবসময় যাচাই বাছাই করা হয়, এই নজরদারিগুলো থাকবে। তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার নেওয়া প্রকল্পের অর্থায়নে প্রস্তুত আছে বৈশ্বিক সংস্থাগুলো। হিমাগারে অনেক প্রকল্প, বহু বছর আগের প্রকল্প পর্যন্ত পড়ে আছে এবং আমাদের দাতা সংস্থা এখন আমাদেরকে তো সাহায্য করতে যাচ্ছে। বিশ্ব ব্যাংক বলছে যে আমাদের $1 বিলিয়ন পরিমাণের প্রকল্প, তার মধ্যে $1 বিলিয়ন তারাই দিচ্ছে আর হয়তো স্থানীয় সংস্থা। রাজনৈতিক মদতপুষ্ট প্রকল্প কাটছাঁট ও নতুন প্রকল্প নেওয়ার আগে নিবিড়ভাবে যাচাই বাছাই করা হবে। কিছু কিছু প্রকল্প একদম খুব সহজেই বোঝা যায়
যেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এগুলো দিয়ে খুব বেশি লাভ পাওয়া যাবে না। এগুলো আমাদের পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা অলরেডি বাছাই করে বাদ দিয়ে ফেলেছেন। অপচয় ও দুর্নীতি রোধে আমলাতান্ত্রিক জটিলতা কমাতেও সরকার কাজ করছে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। আমরা আমলাতান্ত্রিক জটিলতা নিশ্চয়ই কমাতে চাচ্ছি, তার মানে এই না যে যাচাই বাছাই কম হবে, কিন্তু সেলিম মালিক, RTV, ঢাকা। অবৈধভাবে ও প্রতারণার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার অভিযোগে চট্টগ্রামের আদালতে সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনার সহ 18 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। মামলার প্রধান আসামি 2014 সালে দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার কাজী রাকিবউদ্দিন আহমেদ। এছাড়া 2018 ও 2024 সালে দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা এবং কাজী হাবিবুল আওয়াল সহ কমিশনের সচিব ও অন্য সদস্যদের আসামি করা হয়েছে। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে এ মামলা দায়ের করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম। বাদীপক্ষের আইনজীবী কফিল উদ্দিন জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকেও মামলায় আসামি করা হয়েছে। অভিনব কায়দায় নারী বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ। প্রবাসীদের সম্মান জানিয়ে তাদের দিয়েই দুপুরে অনলাইনে আসন্ন নারী বিশ্বকাপের দল ঘোষণা করা হয়, যেখানে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে 15 জনের দলে জায়গা হয়নি অলরাউন্ডার রোমানার। ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা তাজনেহার ও দিশা বিশ্বাস। রাতের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।